আসসালামু আলাইকুম প্রিয় মাসুম ভাই এবং লিসেনার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আশরাফুল আলম, আমার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কোনো এক গ্রামে। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। ভূত.com-এ পাঠানো এইটা আমার প্রথম ঘটনা। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার নানুর বয়স তখন 10 থেকে 11 বছর হবে। একদিন আমার নানু এবং ওনার মা ঠিক করেন ওনার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। বলে রাখা ভালো, আমার নানুর বড় বোনের শ্বশুর বাড়ি ওনাদের পাশের এলাকাতেই। সেদিন ওনারা ওই বাড়িতে সারাদিন থেকে কোনো এক জরুরি কাজের উদ্দেশ্যে আবারও বাড়ির দিকে রওনা হলেন। আপনারা তো জানেনই যে গ্রামের সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। তো আসার সময় ওনাদের একটি বড় দিঘির পার করে আসতে হয়, এবং যখন আমার নানু এবং ওনার মা ওই দিঘির পাড়ে উঠলেন, কিছুক্ষণ হাঁটার পর ওনারা পেছনে খুব জোরে জোরে উপর থেকে কিছু একটা পড়ার শব্দ পেলেন। মনে হলো অনেক ভারী কিছু একটা পড়েছে। তখন আমার নানু পেছনে তাকিয়ে কোনো কিছুই দেখতে পেলেন না। তারপর কিছুক্ষণ হাঁটার পর ওনারা উপলব্ধি করলেন ওনাদের পেছনে কিছু একটা হাঁটছে। ওনারা আবার পেছনে তাকাতে দেখলেন বিশাল আকৃতির দুইটা কুকুর ওনাদের পিছু নিয়েছে। কুকুরগুলো দেখতে ছিল অনেক বিশাল। এর আগে আমার নানু এমন কুকুর দেখেননি। আমার নানুর আম্মু ও কিছুটা আন্দাজ করতে পারলেন এবং মনে 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 ধোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে কুকুরগুলা গায়েব হয়ে গেল। কিছু দূর যেতে না যেতে আবারও ওনারা কুকুরগুলো উপস্থিতি টের পেলেন এবং দেখলেন এবার কুকুরগুলোর সংখ্যায় 4টি। এটা দেখে ওনারা অনেকটা ভয় পেয়ে গেলেন। তারপর ওনারা ঠিক করলেন কোনো একটি বাড়িতে ঢুকবেন, কিন্তু হঠাৎ করেই ওনাদের সামনে সব অন্ধকার হয়ে গেল। হাতের হেরিকেনটাও বাতাসে নিভে গেল। এবার ওনারা দুজন খেয়াল করলেন যে ওনারা বেশ অনেকক্ষণ ধরে এক জায়গায় ঘুরপাক খাচ্ছেন। এরপর হঠাৎ করে ওনারা অনেক দূরে একটি আলো দেখতে পান এবং ওই আলোকে লক্ষ্য করেই হাঁটা শুরু করেন। অনেকক্ষণ হাঁটার পর ওনারা বুঝতে পারলেন যে ওনারা ওনাদের বাড়ির কাছে চলে এসেছেন। আমার নানুর আম্মু ওনাদের ঘরের সামনে এসে দরজা টোকা দেন এবং আমার নানুর বাবা দরজা খুলতেই ওনাদেরকে দেখে অবাক হয়ে যান এবং খেয়াল করেন রাত প্রায় 1টা বেজে গেছে। এই সময় ওদের দেখে উনি অনেকটা চমকে গেছেন। তারপর আমার নানু ওনার বাবাকে সব ঘটনা খুলে বলেন। সেদিনের মতো রাত কেটে গেল, কিন্তু পরের দিন থেকেই শুরু হলো আসল ঘটনা। আমার নানুর আম্মু হঠাৎ করেই উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। বিড়বিড় করে যেন সারাদিন কার সাথে কথা বলে নিজেকে মারতে চায়। কয়েকজন হুজুর দেখানোর পরেও কোনো লাভ হলো না। সবচেয়ে দুঃখের বিষয় হলো এর কিছুদিনের মাথায় আমার নানুর আম্মু মারা যায়। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু ঘটনাটা শুরু হলো। আমার নানুর যখন বিয়ে হয়, আমার নানুর ভাইয়ের সাথে তখন শুরু হয় ঘটনা। আমার নানুর বিয়ের প্রায় কয়েক মাস পরেই একদিন সন্ধ্যায় একটু আগে নানু পুকুর ঘাটে কোনো এক কাজে যায় এবং উনি লক্ষ্য করলেন পুকুরের বিপরীত পারে একটা বিশাল জাম গাছ, আর তার নিচে একটি 80 থেকে 90 বছরের বুড়ি বসে নানুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এর আগে নানু কখনো এই বুড়িকে দেখেননি। নানু ভাবলেন হয়তো অন্য বাড়ির কেউ হবে, কিন্তু উনি লক্ষ্য করলেন বুড়িটি বিড়বিড় করে নানুর দিকে তাকিয়ে কি যেন বলছে। 7 পাঁচ না ভেবেই ওই বুড়িকে ডাক দিয়ে বললেন, আপনি আমাকে কিছু বলতে চাইছেন? এটা বলার সাথে সাথে দেখলেন বুড়িটি পানির উপর দিয়ে ভেসে ভেসে নানুর দিকে আসছে এবং ওই বুড়িটির দেহ বিশাল আকারে হয়ে যাচ্ছে। নানু মনে মনে ভাবলেন উনি খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন। নানু ভাবলেন জোরে চিৎকার দেবেন, কিন্তু উনি লক্ষ্য করলেন ওনার শরীরে সব শক্তি হারিয়ে গেছে। কথা বলতে পারছেন না, শরীর নাড়াতে পারছেন না। সাথে সাথে ওই বুড়িতেই এসেই ওনার চুল চেপে ধরলেন এবং কয়েকবার আছাড় দিলেন। সাথে সাথেই আমার নানু অজ্ঞান হয়ে গেলেন এবং তখন চারপাশে মাগরিবের আজান দিচ্ছিল। এর কিছুক্ষণ পরে সারা বাড়িতে চেঁচামেচি পড়ে গেল। আমার নানুকে খুঁজে পাচ্ছেন না কেউ। কিছুক্ষণ পর আমার নানা ওনাকে পুকুর ঘাটে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করেন। সাথে সাথে ওনাকে ঘরে আনা হলো এবং কিছুদিন পর ওনার জ্ঞান ফিরে ওনার শরীরের প্রচণ্ড জ্বর দেখা দিল। তারপর পরিবারের সবাই ঘটনা জানতে চাইলে উনি সব ঘটনা খুলে বললেন। তারপর আমার নানু একজন হুজুর থেকে একটি তাবিজ এনে দিয়েছিলেন, আর হুজুর বললেন নানুর উপর নাকি অনেক ভয়ানক একটি জিনের আসর হয়েছে। হুজুর বললেন কোনো সমস্যা নেই, যতক্ষণ এই তাবিজটা থাকবে ততক্ষণ ওই জিনিসটা নানুর কোনো ক্ষতি করতে পারবে না। তারপর প্রায় অনেক দিন কেটে গেল। কিছুদিন পর নানু রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য একাই ঘরের বাইরে গেলেন। ঘর থেকে ওয়াশরুম অনেকটা দূরে এবং ওয়াশরুমের পাশে একটা বড় এবং অনেক পুরানো কাপ গাছ
আছে। নানু ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলেন ওই কাপ গাছটির সামনে একটা বিশাল আকৃতির মানুষের মতো দেখাচ্ছে, ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে, যার পা মাটিতে আর মাথাটা আকাশে ঠেকেছে। এটা দেখে নানু ওনার হাতের তাবিজটা খুঁজতে থাকেন, কিন্তু ওনার হাতের তাবিজটা দিয়ে খুঁজে পাচ্ছিলেন না। তখন ওনার মনে পড়ে গেল আজকে কোনো এক কারণে তাবিজটি তিনি খুলে রেখেছিলেন, কিন্তু তারপর আর পড়া হয়নি, ভুলে গেছেন। উনি সাথে সাথেই কোনোভাবে ঘরের দরজার কাছে এসে চিৎকার দিয়ে পড়ে গেলেন। তারপর আমার নানা ভাইয়ের ঘুম ভাঙে এবং দৌড়ে গিয়ে দেখেন নানু অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর ঘরের সবাই উঠে এসে ঘরে তুলে নিয়ে যান, তাকে ঘরে নিয়ে মাটিতে বিছানার উপর শোয়ালে এবং সবাই একসাথে লক্ষ্য করলেন ঘরের কাঠের দরজার নিচে দিয়ে একটা হাতের ছায়া নানুর চুল টেনে নিয়ে যাচ্ছে। সবাই অনেকটা ভয় পেলেন এবং আমার নানা পাশের ঘরে উনার এক চাচাকে ডেকে আনলেন। চাচা আবার সাথে লক্ষ্য করলেন ঘরের কাঠের দরজার নিচে দিয়ে একটা হাতের ছায়া চুল টেনে নিয়ে যাচ্ছে। সবাই অনেকটা ভয় পেয়ে গেলেন। নানা এবং মাঝে মাঝে কবিরাজ কাজ করতেন। কবিরাজি চাচা কিছু দোয়া পড়ে নানুর শরীরে পানি ছিটালেন এবং অনেকক্ষণ ঝাড়ফুঁক করলেন। তখন ওই কবিরাজ চাচা আগের তাবিজটি খুঁজতে বললেন, কিন্তু তাবিজটি কেউ খুঁজে পাচ্ছিল না। তারপর উনি আরো একটি তাবিজ দেন। কিছুক্ষণ পর নানুর জ্ঞান ফিরে নানুর সব ঘটনা খুলে বলেন সবাইকে। পরের দিন আমার নানুকে নিয়ে একজন নামকরা হুজুরের কাছে যান। হুজুর ওনার সাথে থাকা জিনের সাহায্য জানতে পারেন যে আমার নানু আর ওনার মা যেদিন ওই দিঘির বাদ দিয়ে বাড়ি আসছিলেন, ওখানে দুইটা জিন তাদের উপর নজর রাখছিল। একটি ছিল পুরুষ জিন আর অন্যটি ছিল মহিলা জিন। আরো বলেন যে নানুকে পুকুরঘাটের মহিলা জিনটি আক্রমণ করে ওই দিন নানুকে মেরে ফেলতো, কিন্তু তখন মাগরিবের আজান দেওয়ার কারণে কিছুই করতে পারেননি। হুজুর আরো একটি কথা বললেন, হারিয়ে যাওয়া তাবিজটি ওই জিনটি নিয়ে গেছে এবং ঘরের পাশে থাকা গাব গাছের মগডালে ঝুলিয়ে রেখেছে। পরের দিন সকালে সত্যি পুরনো তাবিজটি গাব গাছে এবং মগডাল থেকে উদ্ধার করা হয়। তারপর থেকেই হুজুর অনেক কষ্টে ওই জিনদের দূর করেন এবং আমার নানুকে কিছু তাবিজ দেন। এরপর থেকেই নানু অনেকটা সুস্থ এবং এমন ঘটনা আর ঘটেনি। আমার নানু এখনো বেঁচে আছেন। আমি এই ঘটনার প্রথমে নানুর মুখ থেকেই রেকর্ড করার চেষ্টা করেছিলাম, কিন্তু নয়েজের কারণে আর রেকর্ড করতে পারিনি। ভাবলাম আপনাকে ইমেলের মাধ্যমে পাঠাই। এই ছিল আমার নানুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি 100% সত্য। ভালো লাগলে পড়ে শোনাবেন, আর ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। এরকম আরও অনেক ঘটনা আমার কাছে আছে। আমি নিজেও অনেকবার এরকম অনেক ঘটনার মুখোমুখি হয়েছি এবং ঘটনাটি সিলেক্টেড হলে আমি নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা লিখে পাঠাবো। আর অতটা গুছিয়ে লিখতে না পারার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভূত.com চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। আশরাফুল আলম, মহাখালী টিভি গেট, ঢাকা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা চাইবো যে আশরাফুল আলম ভাই আপনি আর ঘটনা আমাদের পাঠান। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। তো গাইস, আজ এ পর্যন্তই। আজকের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমাদের এই চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ঘটনায়, নতুন কোনো কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম।